তো আমাদের লাস্ট জিনিস হইতেছে, লাস্ট ইনস্টেবিলিটি হইতেছে অসওয়াল্ড রিপেনিং। সো তোমরা এটা দেখতেছো, যেটা ঐচ্ছিক বা অপশনাল, বড় করে লিখে রাখছি। সো আগে বলো না যে ভাইয়া এটা অনেক কঠিন, এটা কেন আমাদের দিছেন। সো এটা তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করে, তুমি দেখলে দেখবা, না দেখলে নাই। সো আগে সাবধান করে দিতেছি, ফাইন। সো যেটা হোক, এখন এখানে আসি যে অসওয়াল্ড রিপেনিং জিনিসটা কি। এটা হইতেছে অনেকটা ফ্লকুলেশনের মতো, এখানে বড় বড় ফ্লক ফর্ম করে, কিন্তু এই প্রসেসটা একটু স্পেশাল। নরমাল ফ্লকুলেশনে কি হয়, একটা ফ্লকুলেটিং এজেন্ট ইউজ করা লাগে। এখানে ফ্লকুলেটিং এজেন্টের খুব একটা কাজ নেই, এখানে নিজে নিজেই ঘটনাটা ঘটে। জেনারেলি আমরা এটা দুই কেসে দেখতে পারি, একটা কঠিন দ্রবণ আর একটা হচ্ছে সল, লিকুইড সল। আমরা এখানে হচ্ছে কঠিন দ্রবণ বাদ দিব, কারণ আমরা দ্রবণ নিয়ে পড়াশোনা করতেছি না, আমরা কলয়েড নিয়ে পড়াশোনা করতেছি। শুধু আসলে আমরা তরল সলের মধ্যে থাকি, একটা লিকুইডের মধ্যে একটা লিকুইড মিলে একটা ইমালশন তৈরি করছে, ফাইন। সো ওইখানে আসলে কি ঘটনা করতেছে, একটা লিকুইডের মধ্যে একটা সলিড, হোয়াট এভার দ্যাট ইজ, ব্যাপার না। সো এখন এই জায়গাটাতে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এখানে কি ঘটনা অ্যাকচুয়ালি ঘটে। যেটা হয় যে এখানে যে কলয়েড কণাগুলো আছে, তার তো ছোট ছোট কণা, তারা স্টেবল অবস্থায় ডিসপার্স হয়ে আছে। আমরা স্টেবিলিটি সম্পর্কে আলোচনা করছি যে ওকে, যে কেন ওটা স্টেবল হয়, ফাইন। যেটা হয় এখানে যে স্টেবল কলয়েড কণাগুলো দ্রবীভূত হয়ে যায়, মানে ওরা আরো ছোট কলয়েড কণায় পরিণত হয়ে যায়, তারপরে ওরা আবার বড় হয়ে যায়, ফাইন। সো দেখো, খেয়াল করো যে কি হইতেছে, ছোট কলয়েড কণা ভেঙে ছোট ছোট আরো ছোট কণায় পরিণত হয়ে যাইতেছে, তার মানে ওরা দ্রবণে চলে যাইতেছে, এবং সেই দ্রবণের মধ্যে আবার নতুন করে ক্রিস্টাল ফর্ম করতেছে, ফাইন। সে নতুন ক্রিস্টালটা এত বড় হয় যে সেটা কলয়েড কণার যেই সাইজের লেভেলটা আছে, তার মধ্যে ন্যানোমিটার লেভেলে, যেটা আমরা শুরুর দিকে দেখাইছিলাম, ওটার চাইতেও বড় হয়ে যায়। সো ওটার চাইতেও যখন বড় হয়ে যাবে, তখন তারা নিশ্চয়ই স্টেবল থাকবে না, তারা আনস্টেবল হয়ে কি হবে, তারা হচ্ছে জমাট বেঁধে আলাদা, মানে আলাদা একটা ফেজ তৈরি করবে। তার মানে কলয়েডটা আর স্টেবল থাকবে না, এটা আনস্টেবল হয়ে যাবে। এটার একটা খুব ভালো এক্সাম্পল, অসওয়াল্ড রিপেনিং এর খুব ভালো একটা এক্সাম্পল হচ্ছে আইসক্রিম। আইসক্রিম মনে করো মোটামুটি ভালো মানের আইসক্রিমই, যেটা হচ্ছে সুন্দর ক্রিমি একটা টেক্সচার থাকে। ওই আইসক্রিম হইতেছে আসলে একটা ওয়াটার ইন অয়েল টাইপের ইমালশন। ওকে, ওয়াটার ইন অয়েল মানে তেলের মধ্যে পানি আছে, মানে ক্রিমের মধ্যে পানি কণা থাকে আইসক্রিমের মধ্যে বেসিক্যালি। সো যেটা হয়, আইসক্রিম যদি অনেকদিন রেখে দেওয়া হয়, তাহলে যেটা হয়, এখানে পানি যে ছোট ছোট কলয়েড কণাগুলো আছে, তারা দ্রবীভূত হয়ে যায়। দ্রবীভূত হয়ে তারা আবার জমাট বেঁধে বড় বড় টুকরাতে পরিণত হয়, যেগুলো ফ্লক ফর্ম করে, রাইট, যেগুলো আনস্টেবল। সো সেই ফ্লক গুলো কি, সেটা হচ্ছে আইসক্রিমের সারফেসে জমা হয় বা আইসক্রিমের ভিতরে জমা হয়। সো যেটা হয়, টাইম টু টাইম, ওভার টাইম, অনেকদিন আইসক্রিম রেখে দিলে ওর মধ্যে একটা ক্রাঞ্চি ফ্লেভার চলে আসে। এটা তোমরা হয়তো খেয়াল করবা, যে মনে করো যে একটা সুন্দর একটা ভালো আইসক্রিম নিয়ে আসলা, ওটাকে 5-6 দিন রেখে দিলা বা 1 সপ্তাহ রেখে দিলা, তারপর ওটা বরফ বরফ টাইপের হয়ে যায়, রাইট। সো বরফ বরফ টাইপের হওয়ার কারণ কি, ওখানে বরফ ফর্ম করছে, সিম্পল হিসাব। সো বরফ কেন ফর্ম করলো, কারণ আইসক্রিমের মধ্যে যে কলয়েডাল পানির কণাগুলো ছিল, তারা দ্রবীভূত হয়ে, একটা টার্ম একটু পরে বলবো, তারা দ্রবীভূত হয়ে জমাট বেঁধে আবার হচ্ছে বড় বড় ফ্লক ফর্ম করছে। সেই বড় বড় ফ্লক গুলো হচ্ছে বরফের ফ্লক। সো দ্যাটস ওয়াই তোমার কাছে মনে হয় যে আইসক্রিমটা অনেক ক্রাঞ্চি হয়ে গেছে, অনেক শক্তপোক্ত হয়ে গেছে, এটা খাইতে মজা লাগবে না, লিটারালি ওটা খাইতে মজা লাগে না। যাই হোক, এটা হচ্ছে অসওয়াল্ড রিপেনিং এর একটা ভালো এক্সাম্পল। এখন এটা কেন হয়, কেমনে হয়, এটা একটু বোঝার চেষ্টা করি আমরা। মনে করো যে এটা হচ্ছে একটা ছোট একটা ক্রিস্টাল। সো এই ক্রিস্টালের বৈশিষ্ট্যটা কি, এখানে যে প্রতিটা পয়েন্ট হচ্ছে একদম সুষম একটা পয়েন্ট, মানে এটা আয়ন হইতে পারে, অণু পরমাণু, হোয়াটএভার হইতে পারে, যেটাই হোক না কেন। আমি যদি মনে করি ক্রিস্টালের ভেতরের কোনো একটা পয়েন্ট নেই, মনে করো যে এইরকম কোন একটা জায়গা, এখানে যেই পরমাণুটা আছে বা যে আয়নটা আছে, সেটা তার চারপাশে বিপরীত পরমাণু বা আয়নগুলো দ্বারা স্টেবল ভাবে আটকায় আছে, রাইট। তার মানে এটা চারপাশে মনে করো 6টা পরমাণু আছে, ফর এক্সাম্পল আমি ধরলাম এটা সন্নিবেশ সংখ্যা 6। সো এটা চারপাশে 6টা পরমাণু আছে, যে 6টা পরমাণু দ্বারা সে মোটামুটি একটা আকর্ষণে, ভালো আকর্ষণের মধ্যে আছে। এই ঘটনাটা কিন্তু এই সারফেসের মধ্যে হবে না, এটা কি বুঝতে পারতেছো? এই সারফেসের মধ্যে কিন্তু এই ঘটনাটা হওয়ার কোনো চান্স নাই, কারণ এই সারফেসের মধ্যে যে পরমাণু, অণু বা আয়নগুলো আছে, তারা কিন্তু 6টা পরমাণু দ্বারা বা 6টা আয়ন দ্বারা পরিবেষ্টিত নাই। তাদের এক পাশটা খোলা, তাদের এক পাশ খোলা, বা কোনো কোনো কেসে তাদের একাধিক পাশ খোলা, যেমন ধরো যে এই কর্নার গুলোর জন্য, এই কর্নার গুলো খুব স্পেশাল, এদের অনেকগুলো দিক খোলা থাকে। ওকে, সো তার মানে যেটা হবে, আমরা বলবো যে সারফেসের অণু বা পরমাণুগুলো হচ্ছে আনস্টেবল ভিতরের অণু বা পরমাণুগুলো বা আয়নের চাইতে। সো এখন একবার চিন্তা করো যে যদি ক্রিস্টাল সাইজটা অনেক বড় হয়, তাহলে রিলেটিভলি সারফেসের মধ্যে অ্যাটমের পরিমাণ এবং ক্রিস্টালের ভেতরে অ্যাটমের পরিমাণের রেশিওটা কমতে থাকবে। বুঝতেছো? মানে আইডিয়াটা অনেকটা এরকম, ধরো একটা ক্রিস্টাল বড়, ওকে, বড় ক্রিস্টালে হচ্ছে সারফেস অ্যাটম, সো এন অফ সারফেস, আর হচ্ছে ক্রিস্টাল অ্যাটম, সো এন অফ ক্রিস্টাল। যদি বড় ক্রিস্টাল হয়, তার মানে সেখানে সারফেস তো মোটামুটি সেমই থাকবে, কিন্তু ভিতরে অণু পরমাণু সংখ্যা বাড়তেছে, রাইট। সো তার মানে আমরা বলবো যে উপরে সংখ্যাটা কম, নিচের সংখ্যাটা বেশি। সো যত বড় ক্রিস্টাল হবে, এটা তত কম হবে, এটা তত বেশি হবে, সো অনুপাতটা তত হ্রাস পাবে,
রাইট। সো তত কম অনুপাত হবে, এটা তত ছোট সাইজের হবে। সো এখন তার মানে আমি যদি বলি উল্টা ভাবে বলি যে ক্রিস্টাল সাইজ যদি ছোট হয়, ক্রিস্টালের ভেতরে অণু বা আয়ন স্টেবল পরমাণু অণু বা আয়নের পরিমাণ কম, সারফেসের মধ্যে তাদের পরিমাণ বেশি, তখন এটা আনস্টেবল হয়ে যাবে, রাইট। সো যেটা হয় যে আনস্টেবল যদি কোনো একটা ক্রিস্টাল ছোট ক্রিস্টাল কণা থাকে, তারা হচ্ছে ডিসপার্স হয়ে যায়, তারা ভেঙে যায়। ভেঙে গেলে তারা কি হবে, তারা দ্রবণে চলে যাইতেছে, রাইট, কারণ ইন্ডিভিজুয়াল পরমাণু বা আয়ন তখন দ্রাবকের মধ্যে সজ্জিত হইতেছে, দিস ইজ কল্ড দ্রবণ। সো এখন এই দ্রবণের মধ্যে যখন দ্রবের পরিমাণ বাড়তে থাকবে, তখন একটা পয়েন্ট আসবে যখন সুপার স্যাচুরেশন হবে, তার মানে ওই দ্রাবকের যেটুকু দ্রব ধারণ করার ক্ষমতা ছিল তার চেয়ে বেশি পরিমাণ দ্রব তখন দ্রবণের মধ্যে রয়ে যাবে। সো তখন যেটা হবে, তখন ক্রিস্টালাইজেশন হবে। এটা আমরা সাধারণ দ্রবণের থিওরিতেও পড়ে থাকতে পারি, এটা হয়তো তোমরা গুণগত চ্যাপ্টারে পড়ছো, গুণগত রসায়ন চ্যাপ্টারে, না পড়লেও পড়া নিও আর কি। তো যেটা হয় যদি সুপার স্যাচুরেশন হয়, তখন একটা ছোট ক্রিস্টাল নিউক্লিয়াস ফর্ম করে। সো যেটা হয়, ওই নিউক্লিয়াসটা মনে করো যে ছোট্ট একটা নিউক্লিয়াস, এটাকে ঘিরে হচ্ছে চারপাশে অণু পরমাণুগুলা ক্রিস্টাল জমাট পাতা শুরু করে, এবং এটা একটা মোটামুটি গোলাকার শেপ হবে, কারণ গোলাকার শেপের সারফেস সবচেয়ে কম, সো সেই সারফেসে অণু পরমাণু সংখ্যা সবচেয়ে কম। সো তখন যেটা হয় যে যদি ছোট ছোট ক্রিস্টাল থাকে, মনে করো ছোট ছোট দানা, এগুলা এই ছোট ছোট দানাগুলো ফার্স্টে দ্রবীভূত হয়ে যাবে, তো দ্রবীভূত হয়ে পিচি পিচি কণাতে পরিণত হবে। যখন সুপার স্যাচুরেশন হবে, সেই সুপার স্যাচুরেশনের কারণে এই সবগুলো দানা বেঁধে একটা বড় একটা ক্রিস্টাল ফর্ম করবে, রাইট। সো তার মানে খেয়াল করো যে এখানে আসলে এটা কলয়েড কণা আকারে ছিল, যখন এটা দ্রবীভূত হয়ে সুপার স্যাচুরেশনের পরে আবার ক্রিস্টালাইজড হলো, তখন এটা বড় একটা ফ্লক হিসেবে তৈরি হলো, রাইট। এইটা আনস্টেবল হবে। সেটা আনস্টেবল হলে কি হবে, আনস্টেবল হলে এটা তোমার বিস্তার মাধ্যম থেকে আলাদা হয়ে যাবে। তার মানে আমরা কি দেখবো, আমরা দেখবো যে একটা কলয়েড অস্থায়ী হয়ে পড়ছে, কারণ এখানে যে কলয়েড কণাগুলো ছিল তারা মাধ্যম থেকে বের হয়ে গেছে। এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে অসওয়াল্ড রিপেনিং। সো আশা করি বুঝাতে পারলাম যে ওকে কেমনে হচ্ছে একটা কলয়েড আনস্টেবল হতে পারে, অনেক ভাবে হতে পারে। ফ্লকুলেশন, কোয়াগুলেশন, ক্রিমিং, কোয়ালেসেন্স, অসওয়াল্ড রিপেনিং, রাইট। সো তার মধ্যে আমরা দেখছি যে ফ্লকুলেশন বা কোয়াগুলেশনের জন্য আমাদের এক্সটার্নাল কোন একটা এজেন্ট অ্যাড করা লাগে। সো সেটাকে আমরা বলি হচ্ছে ফ্লকুলেটিং এজেন্ট যদি আমরা ফ্লকুলেট করি, অথবা কোয়াগুলেটিং এজেন্ট যদি আমরা কোয়াগুলেট করি। যেমন ফর এক্সাম্পল আমরা এভাবে একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো দুধ, এটার মধ্যে যদি আমরা লেবু অ্যাড করি, বা এটার মধ্যে যদি আমরা কিঞ্চিত অ্যাসিড অ্যাড করি, তাহলে এখানকার ক্রিমগুলো আলাদা হয়ে যায়, ক্রিমগুলো বা ছানাগুলো আলাদা হয়ে যায়, বা দই আলাদা হয়ে যায়, হোয়াট এভার তুমি যেটাই বলো না কেন। সো এটা হচ্ছে কোয়াগুলেশন। অন দি আদার হ্যান্ড, যদি আমরা দুধকে ফেটলে হচ্ছে দুধের ক্রিম আলাদা হয়ে যায়, দ্যাট ইজ কল্ড ক্রিমিং, কারণ এখানে আমরা কোনো এক্সটার্নাল এজেন্ট অ্যাড করি নাই। ফ্যাটার কারণে কিছু একটা হইতেছে, ওটা একটু পরে বর্ণনা করবো যখন আমরা ইমালশন পড়বো। সো কিছু একটা হইতেছে, তার কারণে হচ্ছে এক কলয়েড থেকে মানে ইমালশন থেকে তার বিপরীত ইমালশন পাওয়া যেতেছে, সো দ্যাট ইজ কল্ড ক্রিমিং। কোয়ালেসেন্স কি হইতো, মনে করো তুমি হচ্ছে কোনো ইমালসিফাইং এজেন্ট তুমি অ্যাড করো নাই, মনে করো সিম্পলি পানির মধ্যে হচ্ছে তুমি ফোটায় ফোটায় তেল অ্যাড করছো, সেই তেলের ফোটাগুলো হচ্ছে এরকম ছড়াই ছিটাই ছিল, 2 মিনিটের মাথায় তারা আবার জমাট বেঁধে আলাদা একটা লেয়ার তৈরি করছে, সো দিস ইজ কল্ড কোয়ালেসেন্স। একদম সম্পূর্ণ আলাদা লেয়ার, এটা কিন্তু ক্রিম না। ওকে, ক্রিম হইলে এটা একটা ইমালশন হইতো, কিন্তু এখানে ওরকম কোনো কাহিনী নেই, দ্যাট ইজ কল্ড কোয়ালেসেন্স। আর মাত্র আমরা পড়লাম অসওয়াল্ড রিপেনিং। সো অসওয়াল্ড রিপেনিং এটা ঐচ্ছিক হিসেবে থাক, এটা তোমরা ইচ্ছা হলে পড়তে পারো, না ইচ্ছা হলে নাই। এটা আমাদের জন্য একটা ফান ফ্যাক্ট ছিল আর কি, আমার জন্য অন্তত ফান ফ্যাক্ট। সো এখন তোমাদের যদি এর ইচ্ছা তোমরা এটা পড়তে পারো, যাই হোক। সো এখন আমরা চলে যাবো হচ্ছে আমাদের ইমালশন, এবং ইমালশন থেকে আমরা তো স্পেশাল কয়েকটা টপিক কভার করব, তারপর হচ্ছে আমরা এই চ্যাপ্টারের সেকেন্ড ক্যাটাগরিতে জাম্প করব।